নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই যে আর্টিকেলটা আমরা আলোচনা করছি, টপ লেভেলের আর্টিকেল, চরম গুরুত্বপূর্ণ। কি হয়েছে, পাকিস্তানের মতোই কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে বাংলাদেশে। হ্যাঁ, পাকিস্তানের মতো বাপ বেটা সম্পর্ক তো ওদের, তো এতটাই কিন্তু খারাপের দিকে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। কি হয়েছে, পাকিস্তান, আমরা আগে আগে এক্সাম্পলটা দিই। পাকিস্তান আগে মনে করতো যা হবে হোক, ভারত আমাদের কিছু করতে পারবে না। কখনো জঙ্গি পাঠিয়ে দিত, হ্যাঁ, কখনো ভারতকে বারবার জম্মু কাশ্মীর নিয়ে ডিস্টার্ব করতো। ভারত প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে আটকে দিয়েছে এবং অপারেশন সিন্দুর করে কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভাই অকাতের মধ্যে থাকো। এবং সাথে সাথে বড় বিষয়, পাকিস্তান সব থেকে বড় যে মানে নিশ্চিন্তে থাকতো যে যাই হবে হোক না কেন, তাদের দেশে কিন্তু ভারত জল পাঠাবেই। ভারত জল পাঠাবে এটা কিন্তু পাকিস্তান ভেবে নিয়েছিল। সিন্ধু ওয়াটার ট্রিটিতে কোনো রকম প্রভাব পড়বে না, এটা পাকিস্তান কিন্তু আগে থেকেই ভেবে নিয়েছিল। কিন্তু ভারত তো খেলা দেখিয়ে দিল যে ভাই জলের জন্য তোমরা মানে চাষবাস করছিলে, তোমাদের দেশ বেঁচে ছিল, সেই পাহাড়ি এলাকা, সেই পাকিস্তানকে জল দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিল ভারত। ক্ষমতা দেখিয়ে দিল যে অকাতের মধ্যে থাকো। আর সেই জল পাওয়ার জন্য, সিন্ধু নদী জল পাওয়ার জন্য ভারতকে একবার দুবার তিনবার নয়, 12 থেকে 17 বার ভারতকে চিঠি লিখেছো, ভারতকে রিকোয়েস্ট করেছো যে জল দাও। তোমরা ভেবেছিলে যে একবার এগ্রিমেন্ট হয়েছে, এটা মাত্র কয়েক বছরের জন্য, না না, সেটা তোমরা ভেবেছিলে যে সারা জীবনের মতো হয়ে গেছে, ভারত জল পাঠাবে। আর ঠিক পাকিস্তানের কনসেপ্ট নিয়ে এগোচ্ছে এই সাহেব, ইউনূস সাহেব সেম রাস্তায় চলছে। পাকিস্তান যা বলছে তাই করছে, বাপ বেটার সম্পর্ক তো। কারণ এই মানে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট মানুষের দ্বারা বা মানে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তো নয়, স্টুডেন্ট সাপোর্ট নিয়ে বসেছে। এবং সিংহাসনে বসার কয়েকদিন পর ভারত বিরোধিতাকে প্রধান আশ্রয় করে নিয়েছে। কখনো পাকিস্তানে যাচ্ছে, কখনো চীনে যাচ্ছে, বা আমাকে সেনা দাও, ভারতের বিরুদ্ধে আক্রমণ করব, লড়াই করব, নানান ধরনের কথাবার্তা বলছে। কারণ এই তো সে একই রাস্তা দিয়েই চলছে। যেমনভাবে ভারত পাকিস্তানকে তার অকাত বুঝিয়ে দিয়েছে, এবার কিন্তু ভারত কিন্তু জল মানে যে গঙ্গা ওয়াটার ট্রিটি, যে ট্রিটি না থাকলে বাংলাদেশ না খেতে পেয়ে মরবে। বাংলাদেশের মানুষরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপর আমায় গালিগালাজ করবেন। সরি। তো আপনারা এই ভিডিওর পরিষ্কারভাবে দেখুন। তো এই মোহাম্মদ ইউনূসের জন্য কিন্তু ভারত কি বাংলাদেশকে জল দেওয়া বন্ধ করে দেবে? কারণ বাংলাদেশের সিচুয়েশন তেমনটাই চাইছে এখন। কারণ ভারতের সম্পর্কে যা পরিমাণে নেগেটিভ কথা বলছে, ভারত সরকার কিন্তু বড় একটা অ্যাকশন নিতে চলেছে। আচ্ছা, সবার প্রথমে আসি কি ব্যাপার। ভারত যদি বাংলাদেশকে জল দেওয়া বন্ধ করে দেয়, বাংলাদেশের অবস্থা তো ভাই এমনিতে খারাপ হয়ে যাবে। গঙ্গা ওয়াটার ট্রিটি তো ভাই শেষ হতে চললো, এই বছরই শেষ হয়ে যাবে 12ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর থেকে জল কোথায় পাবে? কারণ বাংলাদেশ যে জলটা খায় না, সেটাও ভারতের দেওয়া জল। তারপর আবার তারা ওখান থেকে বসে ভারত সম্পর্কে নানান নেগেটিভ কথাবার্তা বলে। হ্যাঁ, নানান নেগেটিভ কথাবার্তা বলে। আসুন আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাই। এই তো ছোট্ট মতো একটা দেশ বাংলাদেশ, তো এদের মানে প্রত্যেকটা দিন, যত ইলেকশনের দিন এগিয়ে আসছে, 12ই ফেব্রুয়ারি শোনা যাচ্ছে ওদের দেশে ইলেকশন আছে, যত ইলেকশনের দিন এগিয়ে আসছে, ভারত বিরোধিতা, কি করে ইলেকশন জয় করব সেই দিকে তাদের নেশা নেই। ভারত বিরোধিতাকে এরা তাদের প্রচারে প্রধান মাধ্যম বানিয়ে দিয়েছে। মারাত্মক লেভেলে ভারত বিরোধিতা করা কিন্তু এরা শুরু করে দিয়েছে। আচ্ছা, এই যখন ভারত বিরোধিতা করা শুরু করে দিয়েছে, কারণ এদের বেশ কিছু একটা পার্টি তৈরি হয়েছে, যেমন একটা এক্সাম্পল যে এনসিপি, হ্যাঁ, ন্যাশনাল সিটিজেন পার্টি। তো এই ন্যাশনাল সিটিজেন পার্টির যে স্পোক পার্সন ছিলেন, তিনি ছিলেন ওসমান হাদি, তিনি মারা গেছেন, তিনিও একটা সময় ভারত বিরোধিতাকে আশ্রয় করেছে। তাছাড়া ইনকলাব মঞ্চেরও মানে স্পোক পার্সন ছিলেন ওসমান হাদি, সেও সেখান থেকেও কিন্তু মানে ভারত বিরোধিতাকে আশ্রয় করেছে। ও তারপরে আপনার জামাতের লিগ, তাও দেখতে পেয়েছিলাম। এবার সাথে সাথে ইন্টারিম গভর্নমেন্টে যে ইউনূস, শুরু থেকে ভারত বিরোধিতা করতে শুরু করে এসছে। কারণ বারবার এরা ভারত বিরোধিতাকে আশ্রয় করেছে।
কিন্তু ভারত যদি একবার তোমাদের জল দেওয়া বন্ধ করে দেয়, তোমাদের সিচুয়েশনটা কোন জায়গায় যাবে? কোন জায়গায় যাবে? আমি আপনাদের একটা ম্যাপ দেখাই, এইটা দেখুন। এটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্রিজ, ঠিক আছে? ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজ আপনারা দেখেন, যদি কেউ মালদা বা দার্জিলিং যাওয়ার পথে দেখবেন ওই ওই রাস্তায় পড়ে, বিশাল বড় ব্রিজ। আমার তো প্রচন্ড ভয় করে ওটা সই করে, মানে এত জল চারিদিকে। তো যাই হোক, আলোচনা করিনি আমরা। এই ফারাক্কা ব্রিজ ভারত কিন্তু 1975 সালে, ঠিক আছে, গঙ্গা নদীর ওপর কিন্তু এই ফারাক্কা ব্রিজ তৈরি করে, ড্যাম তৈরি করে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, যখনই এখানে ড্যাম হয়ে যায়, বাংলাদেশে জল যাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বাংলাদেশে জল যাওয়া বন্ধ হয়ে যায়, এই জল আসা শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে হয়ে, কলকাতা হয়ে বঙ্গোপসাগর গিয়ে মিশেছে, এই জলটা এদিকে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে, ভারত কেন এই ফারাক্কা ব্রিজটা নির্মাণ করলো? এটা হচ্ছে বড় প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর দিই আপনাদেরকে। ভারত এই ফারাক্কা ব্রিজ নির্মাণ করেছে, তার পেছনে কারণ হচ্ছে যে কলকাতা যে বন্দর আছে, পোর্ট আছে আমাদের, সেই পোর্টে বিভিন্ন দেশ থেকে মালপত্র আসে, আমাদের বিভিন্ন রাজ্যে এখান থেকে মালপত্র যায়, আসা যাওয়া করে, বড় বড় জাহাজগুলো আসা যাওয়া করে। দেখতে পাচ্ছেন এই পোর্ট কতটা ব্যস্ততম পোর্ট। তো এই পোর্টে যে রাস্তা দিয়ে আসছিল জলপথ দিয়ে, সেই জলপথের নিচের দিকে পলি মাটি জমে গেছে, পলি মাটি। ঠিক সেই সময় ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে কি করা যায় এইটার ওপর। তো অনেকে বলছে যে মেশিন দিয়ে পলি মাটি তুলে এনে ফেলে আবার কিন্তু জাহাজ চলাচল সুন্দরভাবে হবে। তো এই বিষয়টা অনেক বিজ্ঞানীদের মতামতে ঠিকঠাক মতো লাগলো না। আবার বেশ কিছু বিজ্ঞানী বললেন যে একটা কাজ করা যেতে পারে, এই জলপথকে ঠিকঠাক মতো রাখতে একটা ড্যাম তৈরি করা হোক, ড্যাম, যাতে হঠাৎ করে জল ছাড়া হবে এবং জলের স্পিডে নিচেকার পলি মাটি সব ধুয়ে চলে যাবে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ফারাক্কা ড্যাম 1975 সালে যাত্রা শুরু করে। যখনই ফারাক্কা ড্যাম 1975 সালে শুরু হয়ে যায় যাত্রাপথ, ঠিক সেই সময় বাংলাদেশে সিংহাসনে বসে আছে কে? শেখ হাসিনা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। যে প্রাইম মিনিস্টারকে উৎখাত করে দিল বাংলাদেশের লোক, বুঝতেই পারলো না, কিন্তু এই প্রাইম মিনিস্টার অনেক লড়াই করেছে বাংলাদেশের জন্য। এই শেখ হাসিনা যখন সিংহাসনে বসেছিল, বাংলাদেশের মানুষরা কাহানিটা শুনুন, আপনারা তো কাহানি ভুলে যান, ঠিক আছে? তো মনে করিয়ে দিই আমি আপনাদের। যখন শেখ হাসিনা সিংহাসনে বসেছিল, সিংহাসনে বসার পর এই হাসিনার ইম্পর্টেন্ট জায়গা, সে তখন চিন্তা ভাবনা করতে লাগলো, যদি ফারাক্কা ব্রিজে ড্যাম্পে বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দিল ভারত, সমস্ত জলটা পশ্চিমবঙ্গে হয়ে, মানে কলকাতা হয়ে আমাদের বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে, বাংলাদেশে এক ফোঁটাও জল যাচ্ছে না। তখন হাসিনা ভাবলো যে তাহলে পুরো বাংলাদেশ, যেহেতু ভারতের জলের উপর ডিপেন্ডেন্ট, তাহলে পুরো বাংলাদেশ একদম এরকম, মানে মানে কি বলবো আপনাকে, মাঠ ফেটে যাবে, একদম এরকম মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তাহলে বাংলাদেশের মানুষের কিভাবে ডেভেলপ হবে? হাসিনা চিন্তায় পড়ে গেল। সাথে সাথে বাংলাদেশে মানুষের যে সব থেকে বড় ইনকামের জায়গা মাছ চাষ, তাহলে মাছ চাষ বিপদে পড়ে যাবে। মাছ চাষিরা কি করবে? কারণ জল পাবে না, মাছ চাষ কি করে হবে? সাথে সাথে মানে এই যে বাংলাদেশের মানুষরা চাষবাস করছে, বাংলাদেশের এগ্রিকালচার সব থেকে বড় মানে এলাকা জুড়ে আছে, তা এগ্রিকালচার চাষি ভাইরা কি করে? বাংলাদেশের মানুষ তো খেতে পারবে না। তো হাসিনা চিন্তায় পড়ে গেল, এবং সাথে সাথে নিজে কোন জলটা খাবে, কতটা জল খাবে, সেটাকে নিয়েও চাপে পড়ে গেল শেখ হাসিনা। তাহলে ভারত এই ড্যাম দিয়ে তাহলে বাংলাদেশকে বিপদে ফেলে দিল। হাসিনা কিন্তু খুব ভালোভাবে বুঝে, এবং সে কিন্তু চিন্তা ভাবনা করতে লাগলো যে ড্যাম যদি করে দিয়েছে, জল বন্ধ হয়ে গেছে, পুরো বাংলাদেশ শেষ হয়ে যাবে, পুরো বাংলাদেশ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাই সে 1975 সালে যখনই ড্যাম হলো, ঠিক আছে, 1975 সালে যখনই ড্যাম হয়েছে, এক বছর পর, 2 বছর পর 1975-এ আপনারা দেখতে পাচ্ছেন ড্যাম হয়েছে, ঠিক আছে? 1977-এ আমি আপনাদের দেখিয়ে দিই, 1977-এ, ঠিক আছে, শেখ হাসিনা ভারতে আসে, এবং ভারতে যখন 1977 সালে আসে, বলে আপনি যাই করবেন করুন, বাংলাদেশে জল বন্ধ করবেন না, একটা সন্ধি করে নিন এবং বাংলাদেশকে জল দেওয়ার ব্যবস্থা করে দিন, নইলে পুরো বাংলাদেশ শেষ হয়ে যাবে। হাসিনা ভারতে এসে কিন্তু প্রচুর কাকুতি মিনতি করে। যখন কাকুতি মিনতি করলো, বলে ঠিক আছে, জল চাইছে তো, তাহলে ঠিক আছে, জল দেওয়া হবে, কিন্তু কোনো সন্ধি করব না, পরিষ্কারভাবে বলে দিল ভারত সরকার। তো হাসিনা চলে গেল, নিজের দেশে বাংলাদেশে চলে গেল।
যখনই হাসিনা বাংলাদেশে চলে গেল তাহলে তো টেনশনে আছে, কারণ কোনো লিখিত ডকুমেন্টস তো হয়নি। ডকুমেন্টস হলেও লড়াই করতে মজা লাগে, কিন্তু মুখের কথায় জল দিচ্ছে, হাসিনা চাপে পড়ে গেল। এবং যখনই হাসিনা চাপে পড়ে গেল তার ঠিক 5 বছরের মাথায় হাসিনা আবার ভারতে আসলো 1982 সালে। ঠিক আছে, 1982 সালে হাসিনা ভারতে এসে বলল যে আপনি তো মানে অস্থায়ী সন্ধিতে জলটা দিলেন, একটা প্লিজ সন্ধি করে নিন, নইলে একটা ডকুমেন্টস করে নিন। মুখের কথা কাল যদি আবার অন্য কেউ গভর্নমেন্টে, ভারতে গভর্নমেন্টে বসে যায়, সেই যদি জল না দেয় তাহলে পুরো বাংলাদেশের মানুষরা আমাদের না খেয়ে মরবে, আপনি প্লিজ জলের ওপর কিছু করবেন না। ভারত সরকার বললো ঠিক আছে, বারবার করে যখন আসছে জল চাইছে, ঠিক আছে দেখছি, আমি ভেবে দেখছি। ভারত সরকার কিন্তু এটাও কিন্তু বললো ভেবে দেখছি, কিন্তু তারপরও কোনো অ্যাকশন নিল না। ঠিক তার 3 বছর পর আবার হাসিনা আসলো, ঠিক আছে, 1885 সালে এসে বলছে আমি যতদিন বেঁচে আছি আমি দেখতে চাই বাংলাদেশের মানুষরা খুব সুন্দরভাবে আছে, জল পাচ্ছে, সুন্দরভাবে জীবনযাপন করছে, চাষি ভাইরা জীবনযাপন করছে, কারণ বাংলাদেশে 80% এলাকা চাষবাসের ওপর নির্ভরশীল, তাই চাষ করতে পারছে, সুন্দরভাবে জল পাচ্ছে, জল খেতে পাচ্ছে। আপনি যতদিন আমি বেঁচে আছি আপনারা প্লিজ জল দেওয়ার ব্যবস্থা করুন এবং একটা সন্ধি করে লিখিত ডকুমেন্টসে, কারণ এই যে বাংলাদেশ আপনারা দেখছেন এটাও আপনাদের দেওয়াই উপহার। আপনারা যদি, ভারত যদি না থাকতো তাহলে বাংলাদেশ কখনো পাকিস্তানের হাত থেকে মুক্তি পেত না, বাংলাদেশ কখনো একটা দেশ হতো না। এমনই ভাবে ইমোশনাল কথাবার্তা বলে ভারতকে কিন্তু সে অনেকটা এবার রাজি করে নিয়েছিল। ঠিক আছে, 1885-তে যখন 1885-তে সে যখন এসে আবার রিকোয়েস্ট করা শুরু করলো, এগেন ভারতে আসলো। ঠিক আছে, এবং তারপর শেখ হাসিনা আবার 1996 সালে আবার ভারতে আসলো। 1996 সালে যখন আবার শেখ হাসিনা ভারতে আসলো, 96-তে আসা শুরু করে, সেই সময় ভারতে প্রাইম মিনিস্টার ওনাকে এসে রিকোয়েস্ট করলেন যে প্লিজ ভারতকে জল দেওয়ার ব্যবস্থা করুন, কারণ সেই সময় প্রাইম মিনিস্টার ছিল এইচ.ডি. দেবগৌড়া। এইচ.ডি. দেবগৌড়াকে রিকোয়েস্ট করলেন, বললেন ঠিক আছে দেখছি। উনি বললেন ঠিক আছে, তুমি যখন বারবার ডকুমেন্টসের কথা বলছো তোমাকে আমরা ডকুমেন্টস করে দিলাম, ভারত বাংলাদেশ গঙ্গা ওয়াটার একটা সন্ধি করে দিলাম, ট্রিটি করে দিলাম, চিন্তা করো না, কোনো চাপ নেই। ঠিক আছে, তো উনি কি করলেন, তো উনি একটা সন্ধি করে দিলেন। কত সালে এটা? 1996 সালে। এই সন্ধি হলো কত সালে? 1996 সালে কিন্তু সন্ধি হলো গঙ্গা ওয়াটার ট্রিটি। কার সাথে? ভারতের সাথে বাংলাদেশে। যখন 1996 সালে এই ট্রিটি হয়ে গেল এবং এই ট্রিটি হওয়ার পর বেশ কিছু শর্ত কিন্তু ভারত রাখলো। কি শর্ত? বলো, এই যে সন্ধিটা হচ্ছে না, 30 বছরের সন্ধি। কত বছরে? 30 বছরে। মানে 12ই ডিসেম্বর 2026 সন্ধি শেষ হবে। 12ই ডিসেম্বর 2026 সন্ধি শেষ হবে। ঠিক আছে, তো ঠিক আছে, হাসিনা সরকার মেনে নিল এবং বেশ কয়েকটা পয়েন্ট রাখলো ভারত সরকার। কি কি পয়েন্ট রাখলো? যেহেতু এই জলটা সম্পূর্ণ ভারতের জল, খুব ভালোভাবে বুঝুন, এই জলটা সম্পূর্ণ ভারতের জল। কাল যদি বাংলাদেশের সাথে আমাদের রিলেশন খারাপ হয় তাহলে ভারত কিন্তু জল বন্ধ করে দেবে। হাসিনা বলল ঠিক আছে, কোনো ব্যাপার না। তা আরো শর্ত দিল কি, কাল যদি বাংলাদেশ কোনো থার্ড পার্টি কোনো দেশকে সাপোর্ট করে, দ্যাট মিনস পাকিস্তানকে সাপোর্ট করে, ভারত সরকার চাইলে জল বন্ধ করে দিতে পারে। হাসিনা বলল ঠিক আছে, কোনো সমস্যা নেই, সন্ধি ব্রেক হলে ভারত সরকার জল বন্ধ করে দেবে, এমনটাই বলেছিল। এক রিলেশন, দুই পাকিস্তানের সাপোর্ট যদি তোমরা নাম। ঠিক আছে, এই দুটো গেল। অপর দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে, এরপর যে জায়গাটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, হাসিনা আবার একটা শর্ত রাখলো। কি শর্ত রাখলো? বলছে ঠিক আছে, আপনি তো দুটো শর্ত রাখলেন, আমার একটা শর্ত, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, এমন তো মোটামুটি বাকি সময়টা বাংলাদেশের মধ্যে একটু সমুদ্রের জল এইদিক ওদিক করে ম্যানেজ হয়ে যায়, কিন্তু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে মারাত্মক লেভেলে জলের ক্রাইসিস দেখা যায়। এই সময় যেন ভারত পর্যাপ্ত পরিমাণে জল দেয়, যতটা আমাদের দরকার তা পর্যাপ্ত পরিমাণে। দরকার পড়লে প্রতি 10 দিন পর পর যেন ফারাক্কা গেট খুলে দেওয়া হয়, এরকমও কিন্তু হাসিনা শর্ত দিল, কারণ এই সময় জল দরকার। বললো ঠিক আছে, তাই হবে। কিন্তু এখানে এইচ.ডি. দেবগৌড়া সাহেব কি বলেছিলেন? আরো একটা কথা বলেছিলেন, দেখুন জল আপনাকে তো আমরা দিচ্ছি, শর্ত আর একটাই, সরি, যদি আমরা জল বন্ধ করে দিই আপনাদেরকে
আপনারা কোনো থার্ড পার্টির কাছে গিয়ে কমপ্লেন করতে পারবেন না, কোনো থার্ড পার্টিকে মাঝখানে ইনভলভ করবেন না। সন্ধি কার সাথে আছে? ভারতের সাথে বাংলাদেশে। থার্ড পার্টি মানে আপনি পাকিস্তানকে আনতে পারবেন না, চীনকে আনতে পারবেন না, আমেরিকাকে আনতে পারবেন না, কাউকে দিয়ে ফোন করাতে পারবেন না যে ভাই জলটা দাও। এমনটাই সন্ধি আছে, করা সন্ধি। ভারত যদি জল বন্ধ করে দেয়, কোনো থার্ড পার্টির কাছে আপনি কমপ্লেন করতে পারবেন না, কারণ এটা ভারতের জল। ঠিক আছে, পরিষ্কার হবে শেখ হাসিনাকে কিন্তু বুঝিয়ে দিল। এবার সমস্যা হচ্ছে কোথায়? এবার বাংলাদেশে যা সিচুয়েশন দেখা যাচ্ছে এই মুহূর্তে, বাংলাদেশে লোকেরা কি বলছে? নির্বাচনকে হাতিয়ার করে বলছে 7 সিস্টার কেটে নেব। ভাই 7 সিস্টার কেটে নিবি? তোদের মানে ভাত খেয়ে জলটা খাসনি, সেই জলে গ্লাসটা কেড়ে নেব, সেই জলে গ্লাসটাও কেড়ে নেবে, কারণ যে জলটা খাও ওটা ভারত থেকে যায়। আর যে জলটা দিয়ে ভাত, চালটা সেদ্ধ হয়ে ভাত হচ্ছে, ঠিক আছে, ভাতটা খাচ্ছ, সেই জলটাও কিন্তু ভারতের যাওয়া জল। ঠিক আছে, বাংলাদেশের মানুষকে বোঝা উচিত, কারণ বাংলাদেশের মানুষ, ঠিক আছে, বিশেষ করে বাংলাদেশে যে আর্মি চিফ অফিসার আছে ওয়াকারুজ্জামান, সে ইউনূস সরকারের এগেনস্টে। ওয়াকারুজ্জামান একটা কথা স্টেটমেন্ট দিয়েছিল, যে ওয়াকারুজ্জামানকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশে বারবার ভারত বিরোধিতা, অ্যান্টি ইন্ডিয়া, ভারত বয়কট, এই ধরনের শব্দগুলো শোনা যাচ্ছে কেন? তখন ওয়াকারুজ্জামান রিপ্লাই করেছিল যে এই ইয়ং ছেলেমেয়েরা জিও পলিটিক্যাল ডিপ্লোমেসিটা এরা একদম বোঝে না, কারণ বাংলাদেশের মানুষ জানে না যে ভাত খেয়ে জলটা খাও, সেটা যে ভারত বন্ধ করে দেয়, ফারাক্কাতে গেট নামিয়ে দেয়, সেটাও তোমরা পাবে না। কারণ তোমাদের প্রাইম মিনিস্টার এসে রিকোয়েস্ট করেছিল বলে আমরা জলটা দিচ্ছি, আর একবার নয় অনেকবার এসেছে, 5 থেকে 6 বার এসেছে জল নিতে। তোমরা বলছো 7 সিস্টার কেটে নেব। ভাই মুখে তো অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায়। তোমরা কখনো বলছো চিকেন নেক কেটে নেবো, ঠিক আছে, তোমরা কখনো গ্রেটার বাংলাদেশে ম্যাপ জারি করে দিচ্ছ, মানে যা খুশি তাই, নাকি যা খুশি তাই। আর এই মোহাম্মদ ইউনূস সে কি করছে? সে আবার গ্রেটার বাংলাদেশে ম্যাপ জারি করছে, তারপরে বলছে না না এটা তো এমনি ম্যাপ করেছি, মানে যা খুশি তাই। হ্যাঁ, সবকিছু মেনে নেওয়া যায়। বাংলাদেশে মাইনরিটিদের উপর অত্যাচার চলছে, মোহাম্মদ ইউনূসের নো স্টেটমেন্ট, কোনো স্টেটমেন্ট নেই, কোনো স্টেটমেন্ট নেই। এবার আসি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কি বলেছেন? ম্যাডামের কিন্তু একটা বক্তব্য ছিল, খুব ভালো বক্তব্য এই বিষয় নিয়ে। উনি কিন্তু এই গঙ্গা ওয়াটার ট্রিটি নিয়ে কিন্তু বিরোধিতা করেছিলেন। ওনার বক্তব্য ছিল, দেখুন পশ্চিমবঙ্গে জনসংখ্যা প্রচুর, আরো জনসংখ্যা বাড়ছে, তা ভারত সরকার পশ্চিমবঙ্গকে এই জলটা বাংলাদেশকে বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গের দিকে দিক, কারণ ইনি কিন্তু প্রথম থেকে এনার এই সিদ্ধান্ত সত্যি খুব ভালো সিদ্ধান্ত, যে এই জলটা কিন্তু পশ্চিমবঙ্গে মানুষদের দেওয়া উচিত, এবং এইটার জন্য তিনি কিন্তু আওয়াজ তুলেছিলেন, এবং এখনো পর্যন্ত ইনি কিন্তু তুলে যাচ্ছেন এই আওয়াজটা, এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে এই জল পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হোক, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত নদী নালা ঠিকঠাক জলে ভরে থাকে, চাষবাসটা যেন সুন্দরভাবে হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার, উনি কিন্তু কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশ যেভাবে নানান রকম নেগেটিভ কথাবার্তা বলছে, তা বাংলাদেশে, ঠিক আছে, একটা কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, মনে হচ্ছে এরকমটা তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেখানে 12ই ডিসেম্বর 2026 গঙ্গা ওয়াটার ট্রিটি রিনিউ হয় কি না সেটার দিকে তাকিয়ে গোটা বিশ্ব এখন। তো এই আর্টিকেলটা আপনার কেমন লাগলো, অতি অবশ্য আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমি আর একটা কথা বলি, আপনারা যদি এআই শিখতে চান, বাড়ি থেকে বসে এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে যান এআই, তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। এআই এমন একটা কোর্স যেটা সমস্ত মানুষের চাকরিকে রিপ্লেস করে দিচ্ছে, এবং বর্তমান দিনে যারা এআই শিখছে তাদের কিন্তু প্রায়োরিটি সবার আগে হয়ে যাচ্ছে। 10 জন মানুষের কাজ একাই করছে এআই। বর্তমানের দিনে যারা এআই শিখছে তারা কিন্তু অ্যাডভান্স, কিন্তু আগে থেকে এগিয়ে যাচ্ছে, আর যারা এআই শিখছে না পিছিয়ে পড়ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আর যারা গার্জেনরা দেখছেন, আমি রিকোয়েস্ট করব, আপনার সন্তানকে অনেক কিছু সুখে থাকার জন্য অনেক কিছু দিয়েছেন, জামা কাপড়, ল্যাপটপ, মোবাইল, যা চেয়েছে দিয়েছেন, এবার একটা না ভবিষ্যৎ উপহার দিন এই নাম্বারে। এআই শেখান, আপনার সন্তানকে এআই শেখান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখান, মাত্র 2 মাস।
সন্তানের জন্য অনেক দিন সময় অপেক্ষা করেছেন, মাত্র 2 মাস অপেক্ষা করুন। 2 মাসের কোর্স, 2 মাস পর আপনার সন্তান মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবে। আপনার ব্যবসা চলছে না, আপনি এআই শিখুন। এআই শিখুন। বাড়িতে বসে আছেন, উচ্চ শিক্ষিত হয়ে বসে আছেন, জব লাগলেও ব্যাঙ্গালোর বা দিল্লি বম্বে যেতে হচ্ছে, দরকার নেই। এআই আপনাকে বাড়ি থেকে বসে কাজ দেবে, বাড়িতে টাকা আপনার চলে আসবে। যদি দিনে 2 ঘন্টা করেও কাজ করতে পারেন, ভালো একজন এআই এক্সপার্ট হতে পারেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। এআই শিখুন, আর আপনার সন্তানকে একটা ভবিষ্যৎ সুখে থাকার জন্য অনেক কিছু উপহার দিয়েছেন, ভবিষ্যৎ উপহার দিন। আর ভবিষ্যৎ উপহার দিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে জয়েন করে দিন। সেখানে আমি অডিওর মাধ্যমে পরিষ্কার প্রত্যেকটা বিষয় জানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে।